লেখিকা অনিন্দিতার গৃহকর্ম নিপুণা। অফিস ক্যান্টিনে বসে চাউমিন আর বাটার চিকেন খাওয়ার সময় মোবাইল স্ক্রিনে মায়ের নম্বরটা দেখেই পরাগের মাথাটা গরম হয়ে গেল। তাদের অফিসে প্রতিদিন বুফে থাকে এমপ্লয়িজদের জন্য। আজ তার ফেভারিট মেনু। ডেজার্টে দেখেছে ব্রাউনি আছে। তার মধ্যে অশান্তি ভালো লাগে না মোটে। কেকা নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল করেছে। ঝামেলা এড়াবে বলে অ্যাম্বিশাস তন্নিকে ছেড়ে বাড়ির পছন্দ মতো গৃহকর্মে নিপুণা সুন্দরী কেকাকে বিয়ে করেছিল। ভেবেছিল কর্মজীবনে স্ট্রেস থাকলেও বাড়িতে গৃহশান্তির পরিবেশ বজায় থাকবে। কিন্তু অষ্টমঙ্গলার পর মাত্র 1 মাস কেটেছে, তাতেই শাশুড়ির সঙ্গে বৌমার সম্পর্কের তাল কেটে গেছে। বিরক্ত মুখে ফোনটা ধরল পরাগ। হেঁটে চলে গেল ক্যান্টিনের শেষ প্রান্তে। কোণের দিকে একটা টেবিল বেছে নিল। কলিগদের সামনে কোনোভাবেই সে বিবাহিত জীবনে স্যান্ডউইচ হওয়াটা দেখাতে চায় না। অতি সাধারণ গ্রাজুয়েট মেয়ে কেকা নামি এমএনসিতে উঁচু পোস্টে চাকুরিরত বর পেয়েছে। সাজানো গোছানো ঘর পেয়েছে সচ্ছল পরিবার। তার তো হাসি মুখে সংসারের সবকিছু মানিয়ে নেওয়া উচিত। তা না করে কিভাবে অফিস আর বাড়ির পরিস্থিতি সামলাবে কিছুই বুঝে উঠতে পারছে না পরাগ। মা যে কেন তার জন্য এই মেয়েকে পছন্দ করলো? না বাড়ি সামলানোর যোগ্যতা আছে, না বাইরে কাজ করে রোজগার করার ক্ষমতা। এই ঝামেলা সারা জীবন বয়ে চলতে হবে ভেবেই বিরক্ত লাগে তার। ফোনটা ধরতেই ও প্রান্ত থেকে প্রজ্ঞা দেবী গম্ভীর মুখে বলে উঠলেন, বাড়ি ফিরে বৌমাকে ভালো করে বুঝিয়ে দিবি এটা ওর বাপের বাড়ি নয়, এখানে যা ইচ্ছে তাই করলে চলবে না। সংসার সামলানোর জন্যই ওকে নিয়ে আসা হয়েছে, সেটা মনে রেখে যত্ন করে সামলায় যেন। ঠিক আছে, ক্লান্ত গলায় বলে ওঠে পরাগ। ঠিক আছে মানে? জানতে চাইবি না কেন বলছি? কি হয়েছে বাড়িতে? আমার কাছে অফিসের ব্যস্ততা দেখাবি না, চাকরি আমিও করেছি। দেখে শুনে মধ্যবিত্ত ঘর থেকে সাধারণ মেয়ে নিয়ে এলাম, না তেমন একটা দান সামগ্রী দিল না গয়নাগাটি, তাও সবটাই মেনে নিলাম এটা ভেবে যে ঠিক আছে, জিনিসপত্রের দরকার নেই, কৃতজ্ঞতা বোধ থাকবে, বাড়িটা অন্তত সাজিয়ে গুছিয়ে রাখবে। প্রমিতা সাগর এলে ওদের দেখভাল করবে, যত্ন আত্তি করবে, ঘর সামলাবে। একটাই তো মাত্র বোন তোর, এটুকু তো ওরও পাওনা হয়। তোর বউ কি ভেবেছে সেটুকু ও করবে না সে? পরাগ বুঝলো আজ আবার বনু এসেছে। একই এলাকার ছেলের সঙ্গে প্রেম করে বিয়ে, ফলে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি হাঁটা পথে যাতায়াত। অম্লানও বড় পোস্টে চাকরি করে, সকালে বেরোয় রাতে বাড়ি ঢোকে। কাজে বেশিরভাগ সময় মেয়েকে নিয়ে প্রমিতা এখানেই থাকে। তন্নির আপত্তি ছিল এটা নিয়ে, এটাও একটা কারণ সম্পর্ক থেকে সরে আসার। বাবা মায়ের আদুরে মেয়ে প্রমিতা, অম্লানের আদরের বউ। সংসারে কাজকর্ম করতে হয় না তেমন, করতে চায়ও না, পারেও না তেমন একটা। অম্লানের মতো বাধ্য জামাই পেয়ে প্রজ্ঞা দেবীও খুব খুশি। মেয়ে নিজের জন্য একদম ঠিক ছেলে বেছেছে। বউ চাইলে আকাশের চাঁদও পেরে এনে দেবে এমন হাবভাব তার। কি হয়েছে মা? কি করেছে কেকা? প্রমিতা সাগরকে নিয়ে এসেছিল, বলল সাগরের খুব নুডলস খেতে ইচ্ছে করছে। কেকাকে বললুম বাচ্চা মানুষ, তাড়াতাড়ি বানিয়ে দাও। পুরোটা না শুনে বিরক্ত পরাগ বলে উঠল, কেকা কি সেটুকুও বানিয়ে দেয়নি? করেছে, কিন্তু চিংড়ি মাছ দেয়নি। ফ্রোজেন চিংড়ির প্যাকেট ফ্রিজে রাখা ছিল। দুগাল মুখে দিয়েই সাগর ফেলে দিল। বিরক্ত মুখে বলল, চিংড়ি দেয়নি এতে? অতটা জিনিস গায়ে লাগে না তুই বল? একদিন তো মা খেয়ে নিলেই পারতো। সাগর তো একেবারে বাচ্চা মেয়ে নয়। তুই আর বউয়ের হয়ে কথা বলিস না। জানিস না তোর ভাগ্নি প্রন খেতে কি অসম্ভব ভালোবাসে? প্রন আর এগ ছাড়া চাউমিন কোনোদিন খেয়েছে সে? তারপর আমি বৌমাকে বললাম, তুমি তো জানো সাগর চাউমিনে কি কি পছন্দ করে। 1 মাস তো হলো এখানে। চুপচাপ থামের মতো দাঁড়িয়ে রইল, মুখে কোনো কথা নেই। আসলে কি জানিস, এগুলো সব ইচ্ছাকৃত। সাগর ওইটুকু মেয়ে, ওকে পর্যন্ত হিংসা করে তোর বউ। শেষে বিরক্ত হয়ে তোর বাবা ফুড অ্যাপ থেকে প্রন নুডলস অর্ডার করে দিল। বাড়িতে বউ থাকতে দোকান থেকে খাবার আনতে হবে কেন? বউয়ের কাজই তো সংসার সামলানো। নির্ঘাত ভেবেছে প্রমিতা চলে গেলে চিংড়িগুলো নিজে ভাজা করে খাবে। বাড়ি গিয়ে কেকাকে বলে দেব
এরপর চাউমিনে প্রণ দিতে যেন ভুল না হয়। ভালো করে বুঝিয়ে দিস, সংসারে যার 1 টাকা দেওয়ার মুরদ নেই, তার অত খাওয়ার লোভ থাকতে নেই। ভবিষ্যতে কথাটা মনে রাখলে ভালো করবে। কিচেনের স্ল্যাব পরিষ্কার করতে করতে সব কথাই কেকার কানে যাচ্ছিল। বুকের ভেতর থেকে ঠেলে কান্নারা বেরিয়ে আসতে চাইছিল। প্রাণপণ গিলে নিচ্ছিল সে। মনে পড়ে যাচ্ছিল বিয়ের আগে সেও একটা ছোটখাটো চাকরি করত, নিজের খরচাগুলো চালিয়ে নিত ঠিক, কিন্তু এরা শর্ত দিয়েছিল চাকরি না ছাড়লে বিয়ে হবে না। ভালো ছেলে, ছোটখাটো পরিবার দেখে বাবা হাসি মুখে রাজি হয়ে গেল। এত ভালো পরিবার, এত বড় চাকরি করা ছেলে নাকি তার মতো সাধারণ মেয়ের জন্য হাজার চেষ্টা করলেও মিলবে না। বাধ্য হয়ে চাকরিটা ছাড়তে হলো। এ বাড়িতে এসে থেকে সবার মন জুগিয়ে চলার চেষ্টা করে যাচ্ছে সে, কিন্তু কেউ যদি ইচ্ছে করে খুঁত খুঁজে বের করতে চায় তাহলে কি করবে সে? ফ্রিজে যে ফ্রোজেন চিংড়ি মাছের প্যাকেট আছে ভুলে গিয়েছিল সে। শাশুড়ি মা তো বটেই, ননদও স্পষ্ট করে মুখের ওপর বলল সে লোভী বলেই ছোট্ট মেয়েটার খাবারে চিংড়ি মাছগুলো দিতে। রাত 12টা, চেয়ারে বসে ঢুলছিল কেকা। পরাগ এখনো বাড়ি ফেরেনি। উবের স্যাটেলে আসছে সে। বাড়ির আরেকটা চাবি থাকে তার কাছে, বেল বাজালে বাবা মার ঘুমের ডিস্টার্ব হবে বলে। সে দরজা খুলে ঢুকে পড়ে। এত রাত অবধি না খেয়ে থাকতে কেকার বড্ড কষ্ট হয়, খিদে পেয়ে যায়, কিন্তু মুখে আধুনিকতা দেখালেও এই বাড়ির লোকজন অতীতের নিয়ম আঁকড়ে পড়ে আছে। বিয়ের পর শাশুড়ি স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন ছেলে আসার আগে বৌমা খেলে অকল্যাণ হয় সংসারের। দরজা খোলার আওয়াজ পেতেই সচকিত হলো। ফ্রেশ হয়ে পরাগ টেবিলে এসে বসতেই এক বাটি ভাত, সবজি, ডাল আর মাছের ঝাল বেড়ে দিল। দেখে শুনে অসন্তুষ্ট মুখে পরাগ বলল, তোমায় বিয়ে করে ভেবেছিলাম সংসারে শান্তি থাকবে, এখন দেখছি আমার একুল ওকুল দুই গেল। শুনেছিলাম তুমি গৃহকর্ম নিপুণা, সংসার সামলাতে দক্ষ, তাহলে প্রায়ই তোমার সম্বন্ধে অভিযোগ শুনতে হচ্ছে কেন? কিছুই কি পারো না তুমি? মাস 2-1 বাদে বাড়ি যাওয়ার অনুমতি পেয়েছিল কেকা। আলাদা পেয়ে মাকে বলেছিল মনের কথা, বলেছিল কিভাবে শ্বশুর বাড়িতে সব কিছুর জন্য অনুমতি নিতে হয়, এমনকি নিজের বাড়িতে আসার জন্য এভাবে আর ভালো লাগে না। সংসার নামেই তার, অথচ নিজের বলতে কিছুই করার স্বাধীনতা নেই। বড় ঘর আছে সাজানো গোছানো, কিন্তু মানুষটা, সে সারাদিন অফিস, নিজের কাজকর্ম নিয়ে ব্যস্ত, তার কথা ভাবার সময় কোথায়? যদি চলে আসে এখানে, আবার শুরু করে পড়াশোনা, একবার কি জীবনটা নতুন করে শুরু করা যায় না? মায়ের চোখের আলো নিভে গিয়েছিল পলকেই। করুণ মুখে মেয়ের দিকে বলেছিল, ওই জীবন হয়তো কষ্টের, কিন্তু না ভেবে চিনতে এই বাড়িতে ফিরে এলে জীবন কি আরো ভালো হবে? নিজেই ভেবে দেখ, তোর বিয়েতে দাদার বেশ কিছু টাকা খরচ হয়েছে, তারপর যদি তুই ফিরে আসিস, বৌদি কি হাসি মুখে তোকে মেনে নেবে? আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের পক্ষে একটা বিয়ের খরচা অনেক। সেই মেয়ে সংসার ভেঙে বাড়ি ফিরে এলে পাড়া প্রতিবেশীর সমালোচনার জ্বালা, আর্থিক সমস্যা, বাড়ির মধ্যে চাপা অশান্তি, বুঝিস তো মা সবই। সামান্য থেমে গায়ে হাত বুলিয়ে বলেছিলেন, শারীরিকভাবে তোকে কোনো অত্যাচার করে না তো? গায়ে হাত দেয় না তো জামাই বাবা জীবন? ঘাড় নেড়েছিল সে। নিশ্চিন্ত হয়েছিলেন সোমা দেবী। আরও একবার গায়ে মাথায় হাত বুলিয়ে বুঝিয়েছিলেন একটা সংসার গড়তে গেলে মেয়েদের মানিয়ে নেওয়াটা কতখানি জরুরি। বুঝেছিল কেকাও, মানসিক অত্যাচার আজও সমাজের চোখে অত্যাচারের পর্যায়ে পড়ে না। ঘরে ঢুকতে গিয়ে চমকে উঠেছিল সে। বুঝেছিল নিজের ঘরটাও আর নিজের নেই। অবাক হয়ে দেখেছিল দেওয়াল জুড়ে ক্রিকেটার, ফুটবলারদের রংচঙে পোস্টার, সুন্দর স্টাডি টেবিলে বাপানের বই খাতা সাজানো, একপাশে একটা ল্যাপটপ। বৌদি হেসে বলেছিল, ঘরটা তো পড়েই ছিল, তাই বাপানের মনের মতো করে সাজিয়ে নিয়েছি। অত বড় বাড়িতে বিয়ে হয়েছে তোমার, 1-2 দিনের বেশি তো আর এখানে এসে থাকবে না।
দেখেছি তো পরাগ তোমায় চোখে হারায়, আর এইটুকুই তো ঘরদোর সম্পত্তি। আমি বাপানকে বলে দিয়েছি এখন থেকেই সব কিছু তোর, পিপি কিছু নিতে আসবে না। কেকা বুঝেছিল তার শেষ আশ্রয়খানাও হাতছাড়া হয়েছে। এখানে তার বলে আর কেউ নেই, কিছু নেই। মেনে আর মানিয়ে নেওয়া ছাড়া গতি নেই। এভাবেই বাঁচতে হবে সারা জীবন। ওরা সব বুঝেছিলেন বলেই এই বাড়ির মেয়েকে ছেলের জন্য পছন্দ করেছেন। যাওয়ার কোনো জায়গা না থাকলেই তো মেয়েটাকে ইচ্ছে মতো চালানো যায়। কিন্তু কতদিন আর একটানা সহ্য করা যায়? ধীরে ধীরে বুঝতে পারছিল সে পরাগ তাকে তেমন একটা পছন্দ করে না। বিয়ে করেছে শাশুড়ি মার কথায়। এমনটা নয় যে সে অবহেলা করে, কিন্তু ভালোবেসে আগলে রাখা। মেয়েরা বোঝে সেই টান, সেই আবেগের ছোঁয়া পরাগের মধ্যে কোথায়। দম বন্ধ করা জীবনে যখন হাঁপিয়ে উঠছিল সে, সাহানা এলো ঘরে। গর্ভবতী হলো সে। সুন্দরী ছোট্ট পুতুলটাকে নিয়ে মেতে উঠল কিছুদিনের জন্য। কিন্তু কেকার জীবনে আদৌ পরিবর্তন হলো কি? শরীরটা একটু সারতেই আবারও আপন করে নিতে হলো রান্নাঘরকে, সারতে হলো সংসারের ঊনকোটি কাজ। একটাই সান্ত্বনা তার, শাশুড়ি মেয়েকে খুব ভালোবাসেন। 3 বছরের সাহানা সব পায়, খেলনা, পুতুল, ছড়া, ছবির বই, পাজল, কিন্তু পায় না কেবল মায়ের সঙ্গ। ঠিকমতো বুঝতে না শিখলেও সে দেখে মা কেমন যন্ত্রের মতো কাজ করেই চলেছে। সেদিন পরাগের ছুটি, প্রমিতাও এসেছে জামাই আর সাগরিকাকে নিয়ে। সবাই মিলে একটা সুন্দর দিন কাটাবে বলে। সকালের জলখাবার পর্ব মিটেছে। এখন প্রজ্ঞা দেবী হুকুমে দুপুরের জন্য চিংড়ির মালাইকারি, মাছ ভাজা, আলু ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, চচ্চড়ির আয়োজন করছে কেকা। জামাই অম্লান যে বাঙালি খাবার খুব ভালোবাসে, কিন্তু সাহানা তার এখনই মাকে চাই। সাধারণত সে জেদি নয়, কিন্তু আজ কি হয়েছে কে জানে। হাজার চেষ্টা করেও প্রজ্ঞা দেবী সামলাতে পারছেন না। মেয়ের কান্না শুনে 2-1 বার রান্নাঘর থেকে বেরিয়ে এসেছে কেকা, কিন্তু প্রজ্ঞা দেবীর রক্তচক্ষু দেখে ফিরে গেছে। এখন যদি কেকা মেয়ের সঙ্গে থাকে, এত রকম রান্না বান্না করবে কে? জামাই কি না খেয়ে বাড়ি যাবে? তখন থেকে ঘ্যান ঘ্যান করে চলেছে মেয়েটা। প্রমিতার সহ্য করতে পারে না সবার সামনে চড় মেরে বসে ছোট্ট মেয়েটাকে। বিরক্ত মুখে বলে, যেমন মা তার তেমন মেয়ে হয়েছে। জ্বালিয়ে খেলো একেবারে, একটু শান্তিতে বসতেও দেবে না। চুপ করে বসে এখানে, আর একবারও যেন গলার আওয়াজ না শুনি। এই প্রথম বোধহয় প্রতিবাদ করে ওঠে পরাগ। আঘাতটা নিজের আত্মজার গায়ে লেগেছে বলেই হয়তো। সাহানাকে তুই মারলি কেন? আমার মেয়ের গায়ে হাত তোলার সাহস কে দিয়েছে তোকে? এই প্রথমবার দাদার কাছ থেকে বাধা পেয়ে হকচকিয়ে যায় প্রমিতা। তুই আমাকে বকলি দাদা ভাই? অভিমানে ঠোঁট ফোলে তার। বউয়ের সঙ্গে পড়ে অম্লান ও গম্ভীর মুখে বলে ওঠে, আপনি কোন অধিকারে আমার বউয়ের সঙ্গে এভাবে কথা বললেন? যে অধিকারে তোমার বউ আমার মেয়ের গায়ে হাত তুলল? এত বড় সাহস হয় কিভাবে? আমার সামনে আমার মেয়ের গায়ে হাত তুলিস তুই? কি এমন চেয়েছে সাহানা? শুধু একটু মায়ের সঙ্গই তো। তেমন দরকার হলে আমি রেস্তোরাঁ থেকে খাবার অর্ডার করে দিতাম। আর অম্লান, একবারও নিজে ভেবে দেখেছো তোমার মেয়েটা যদি কাঁদতে কাঁদতে মাকে চাইতো, অথচ পেত না, কারণ মা তখন রান্নাঘরে সবার জন্য রান্নায় ব্যস্ত বলে? তখন তোমার মনের অবস্থা কেমন হতো? কথাগুলো শুনে মাথা নিচু করে নেয় অম্লান। কিন্তু প্রজ্ঞা দেবী জামাইয়ের সামনে ছেলের এমন ব্যবহার মোটে সহ্য করতে পারেন না। পরিবেশ হালকা করার জন্য বলে ওঠেন, তুই খামোখা জটিলভাবে দেখছিস বাবু। সাহানা ছেলে মানুষই করছিল, তাই পিপি হয়ে খুকু একটু শাসন করেছে, কমতেই পারে। ভাইজিকে শাসন করার অধিকার সব পিপিরই আছে। তার জন্য তুই খুকুর সঙ্গে ওইভাবে কথা বলবি? ওই মেয়ে কি তোকে জাদু করলো? কেউ কোনো রকম জাদু করেনি মা। নিজের চোখেই দেখছি তো সকাল থেকে। ভোরে ওঠা থেকে খেটে যাচ্ছে মেয়েটা। বাবা অম্লান তোমার আমার জন্য লুচি, সাদা আলুর তরকারি করলো, বনুর জন্য স্যান্ডউইচ, বাচ্চা দুটোর জন্য চাউমিন আর ফ্রেঞ্চ টোস্ট। প্রতিটা রান্নাই সময় সাপেক্ষ। এখন আবার দুপুরের আয়োজন। সাহানা ছোট্ট বাচ্চা, মাকে তার দরকার। সারাদিন যদি মা রান্নাঘরে ব্যস্ত থাকে, বাচ্চাকে সময় না দিতে পারে, তবে বাচ্চা মাকেই খুঁজবে।
মায়ের সঙ্গে তার যে নারীর টান, যেমন এত বড় হয়ে যাওয়ার পরেও সাগর ছোট্ট একটা ব্যাপারেও বনুকে খোঁজে, এটাই তো হওয়া উচিত, তাই না মা? আমি বনুকে সেটাই বোঝাতে চেয়েছি। কেকা, তুমি এখনই এখানে এসো, মেয়েকে নিয়ে ঘরে যাও, আমি রেস্তোরাঁ থেকে দুপুরের খাবার অর্ডার দিয়ে দিচ্ছি। মনে মনে ভাবে কেকা, তার জন্য না হলেও মেয়ের জন্য অন্তত পরাগের মনে সহানুভূতি আছে। সাহানাকে কোলে নিয়ে সবার মাঝখান থেকে নিজের ঘরের দিকে চলে যায় সে। কিন্তু অত কিছু বাজার করা হলো যে, বলতে গিয়েও ছেলের মেজাজের পাড়া ঊর্ধ্বমুখী দেখে চুপ করে গেলেন প্রজ্ঞাদেবী। কিন্তু মনে মনে তিনি ফুঁসতে থাকেন। বৌমার এই বেয়াদবি কিছুতে সহ্য হয় না তার। বর বলতে মেয়ে কোলে ঘরে চলে গেল, একবারও বলল না রান্নাগুলো করে দিই। সবচাইতে বড় কথা, ওই মেয়ের জন্য কিনা নিজের বোনের ওপর চেঁচালো পরাগ। এখনো তিনি ভাবতেই পারছেন না, ওই মেয়েকে যতক্ষণ না উপযুক্ত শিক্ষা দিচ্ছেন ততক্ষণ তার শান্তি নেই। দুদিন বাদে অফিসের কাজে দিল্লি গেল পরাগ, আর সেই সুযোগের অপেক্ষাতেই ছিলেন প্রজ্ঞাদেবী। রান্নাঘরে মাছ ভাজতে দেখে কেকাকে বিধিয়ে বিধিয়ে বললেন, এই বছরে আমার ছেলেটাকে দেখছি, বেশ ভালোই হাত করেছ। কিন্তু কি জানো তো, পরাগ চাইলেও সংসার এখনই তোমার হবে না। এই সংসার আজও আমার ইচ্ছেতে চলে, যতদিন বেঁচে থাকবো তাই চলবে। অনেক কিছুই বলতে ইচ্ছা হচ্ছিল কেকার, কিন্তু নিজেকে সামলে নেয় সে। খামোখা অশান্তি চায় না বলেই হয়তো, তবে কয়েক বছর নীরব থাকলেও নিজের অবস্থান বেশ কিছুটা মজবুত করেছে। মোবাইলে সাহায্য করেছে, আর সাহায্য করেছে সাহানার প্লে স্কুলে যাওয়া। যদিও এই বাড়ির কেউ সেসব জানে না, জানবে কিভাবে? কেকার মতো গৃহকর্ম নিপুণা অতি সাধারণ মেয়েকে তারা হিসাবের মধ্যেই ধরে না হয়তো। কেকাকে কোনো উত্তর না দিতে দেখে তিনি আবারও বলে ওঠেন, আজ প্রমিতা আসবে সাগরকে নিয়ে। রান্নাবান্নাগুলো যত্ন নিয়ে করো, আবার বলে বসো না যেন মেয়ে ডাকছে বলে রান্না করতে পারবে না। তোমার তো অনেক রকম ঢং আছে বাপু, কারোর যেন মেয়ে আর কাঁদে না। সাহানা আপনার নাতনি মা, আপনার বংশের রক্ত ওর শরীরে, ওর সম্বন্ধে না হয় এভাবে নাইবা বললেন মা। সেটাই তো বলতে চাইছি তোমায়, গম্ভীর মুখে বলে ওঠেন প্রজ্ঞাদেবী। তোমার মেয়ে হওয়ার আগে সাহানা আমার নাতনি, ওর ভালো মন্দ আমি তোমার থেকে ভালো বুঝবো। কিন্তু আমার পক্ষে আজ কোনোভাবেই নতুন করে রান্নাবান্না করা সম্ভব হবে না মা। নাচের স্কুল আছে সাহানার, অরিন্দ্রিমা ম্যাম নিজে থেকে ডেকে বলেছেন আমাকে ক্লাসে যেন কোনোভাবেই কামাই না করা হয়। ওর মধ্যে প্রতিভা আছে, নিয়মিত চর্চাই তাকে ধারালো করে তুলতে পারে। তুমি হাসালে বৌমা, 3 বছর 2 মাস মোটে বয়স সাহানার, তার আবার প্রতিভা। স্পষ্ট উচ্চারণ শিখলো না এখনো, ওসব শুধু টাকা খেঁচে আর ফন্দি। দেখেছে মেয়ের বাবার অনেক রোজগার, ওসব বলে যতটা পারা যায় আর কি। আমি তো ভাবি ভবিষ্যতে কি যে করবে। তোমার মতো যদি মাথা হলে, তাহলে তো ভবিষ্যৎ একেবারে অন্ধকার। ব্যঙ্গের ছোঁয়ায় ঠোঁট বেঁকে যায় প্রজ্ঞাদেবীর। সেই জন্যই তো অন্ধকার থেকে আলোয় উত্তরণের চেষ্টা করছি মা। নিজে অবুদ্ধির বশে যে ভুল করেছি, সেই ভুল অন্তত সাহারার ক্ষেত্রে করব না, কিছুতেই না। মাথা আমারও খুব কম ছিল না হয়তো, কিন্তু উপযুক্ত সৎ ব্যবহারের অভাবে, সংসারের চাপে, কিন্তু আর নয়। আমার মেয়েকে এমনভাবে তৈরি করব যেন কারোর কথা শুনে বাঁচতে না হয়। ওসব বড় বড় কথা রাখো, বুঝলে? পরাগ একদিন পাত্তা দিয়েছে বলে মুখে খুব বুলি ফুটেছে না তোমার? আজ ওসব নাচের স্কুল টুল যাওয়া চলবে না, কথাটা যেন মাথায় থাকে। সাগর যেন খেতে বসে নাক না কুচকোয়। কিন্তু প্রজ্ঞাদেবী দেখলেন রান্নাবান্না না করে দিব্যি মেয়ের হাত ধরে হাসি মুখে বেরিয়ে যাচ্ছে কেকা। কি বললাম, কানে যায়নি বুঝি? চেঁচিয়ে উঠলেন তিনি। গেছে, কিন্তু আমি তো আপনাকে আগেই বলে দিয়েছি, মেয়ের নাচের স্কুল কামাই করে ননদকে এন্টারটেন করতে পারবো না। সাহানা নিজের পায়ে দাঁড়াবে, প্রতিষ্ঠিত হবে, এটাই আমার একমাত্র লক্ষ্য। তার জন্য যা করতে হয় সেসব আমি করব। বৌমা, তুমি বোধহয় ভুলে যাচ্ছ, আজও কিন্তু বাড়িটা আমার নামে। তোমার শ্বশুর এমনটাই করে দিয়েছেন। আমি নিজের পেনশন পাই এখনো পর্যন্ত। কথা না শুনলে এ বাড়িতে ফেরার আর কোনো দরকার নেই। ভেবেছিলেন এতেই কাজ হয়ে যাবে, কিন্তু সাহানাকে নিয়ে ভেতরে যাওয়ার পরিবর্তে বাড়ির চৌকাঠ পেরিয়ে এগিয়ে গেল কেকা। পেছনে ফেলে রেখে গেল একরাশ প্রশ্নমালা। দেওয়ালে পিঠ থেকে গেলে মানুষ কি এভাবেই ঘুরে দাঁড়ায়?
মিটিংয়ের মাঝে বাবার ফোনটা পেয়ে চমকে গেল পরাগ। বাবা যথেষ্ট ঠান্ডা মাথার মানুষ, অসময়ে ফোন করার লোক নন। সেই মানুষটাই যখন বসের অনুমতি নিয়ে ফোনটা ধরল, সে মাথা ঘুরে পড়ে গেছে মা, প্রেশার অসম্ভব হাই, ডাক্তার বলেছে পুরোপুরি বেড রেস্ট। কেকা কোথায়? অবাক হয়ে প্রশ্ন করেছিল সে। সব শুনে নিজের মাথাও ঘুরে গিয়েছিল। ফোন করেও পায়নি কেকাকে। এমার্জেন্সি কারণ দেখিয়ে হলেও বাড়ি ফিরতেও তো টাইম লাগে কিছুটা, সেখানে সে বাইরে আছে। এমার্জেন্সি অ্যাপে ফোন করে আয়ার ব্যবস্থা করেছিল চটপট। তারপর প্রমিতাকে ফোন করে বলেছিল অন্তত সে ফেরা অবধি বাড়ির পরিস্থিতি সুপারভাইজ করতে, তাকে জানাতে কি হচ্ছে না হচ্ছে। স্পষ্ট জানিয়েছে তার বোনু এত ঝামেলা সামলাতে সে পারবে না। সাগরের ক্লাস 3 ইম্পর্টেন্ট এক্সাম চলছে এখন, একটু ঘুরে আসার সারাক্ষণ দেখাশোনা সম্ভব সব ছেড়ে? গম্ভীর মুখে মনে করিয়ে দিয়েছিল অসময়ে মা বাবাকে দেখা ছেলে বউয়ের দায়িত্ব। বুকের ভেতরটা কেঁপে উঠেছে পরাগের। মায়ের কথা ভেবে নয়, শাহানার কেকা কোথায় আছে সেটা ভেবে। জীবন মরণের সীমানা ছাড়াই বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায়ে। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল পরাগ। ভেতর থেকে কেকার গলা ভেসে আসছে, এত সুন্দর গায়ে মেয়েটা জানতেই পারেনি কোনোদিন। কিভাবে জানবে? জানার চেষ্টা করেছে কখনো? বরাবরই তো সাধারণ মেয়ে ভেবে অবহেলা করে এসেছে, আর দিনের পর দিন কেকা সেসব অবহেলা সহ্য করেছে। একের পর এক কাজ করে চেষ্টা করেছে শ্বশুর বাড়ির মন জয় করতে। আজ মনে হচ্ছে এমন দরদ ভরা সুর কোথায় পেল সে? কণ্ঠে কি তবে দেবীর বাস? পরক্ষণে হারমোনিয়ামের সঙ্গতে সমবেত কণ্ঠ শুনতে পেল। এরাই বুঝি তবে কেকার ছাত্রছাত্রী? এমন সময় হাসি মুখে এগিয়ে এলো অরিন্দ্রিমা। এখানে দাঁড়িয়ে কেন? ভেতরে চলুন, আমাদের স্কুলে অ্যাডমিশন চলছে নেক্সট সেশনের জন্য। ভালো কথা, আপনার পরিচয়টা? কে গান শিখবে মেয়ে? বিহুবল হয়ে পরাগ বলে ওঠে, কে গান শেখাচ্ছে এখানে? শিক্ষিকার নাম কি? ভারী সুন্দর গলা তো, কিন্তু এতজন একসঙ্গে গাইলে সুরের তাল ছন্দ লয় বজায় থাকবে? এটা কোরাস, জানেন তো। সাধনায় যত সময় দেবে ততই সুরের পরশ নিখুঁত হয়ে উঠবে। সামনেই আমাদের তান লয়ের বার্ষিক অনুষ্ঠান। অনেক কথা বললাম, কিন্তু আপনার পরিচয়টা এখনো জানা হলো না। বসুন, ফর্ম দেব কি? দীর্ঘশ্বাস ফেলে পরাগ বলে ওঠে, আমি আপনাদের গানের শিক্ষিকার স্বামী, যে এতদিন ধরে একসঙ্গে থেকেও জানতে পারিনি তার স্ত্রী এতখানি প্রতিভাবান। এমন সুন্দর গলা তার। পলকে গম্ভীর হয়ে যায় অরিন্দ্রিমার মুখ। আপনি কি এখানে কেকার সঙ্গে দেখা করতে এসেছেন? আমরা এখানে শিক্ষিকাদের ফ্যামিলি মেম্বার অ্যালাউ করি না, ওতে কনসেন্ট্রেশনে বিঘ্ন ঘটে। এমার্জেন্সি হলে অবশ্য আলাদা ব্যাপার। অনুনয়ের স্বরে বলে পরাগ, এমার্জেন্সি না হলে আসতাম না ম্যাডাম, আপনি একটাবার কেকাকে ডেকে দেন প্লিজ। ভীষণ দরকার, বাড়িতে মা, বিশ্বাস করুন একটিবার মাত্র কথা বলেই চলে যাব। আমি ট্যুরে গিয়েছিলাম, তার মধ্যে হঠাৎ যে কি হয়ে গেল। আপনি এখানেই অপেক্ষা করুন, কোরাসের রিহার্সালটা শেষ হলেই কেকাকে ডেকে দিচ্ছি। জানতাম তুমি আসবে, মা নিশ্চয়ই তোমাকে তানলয়ে ঠিকানা দিয়েছে। কেকার গলা পেয়ে ক্লান্ত চোখে তুলে তাকায় পরাগ। খানিকক্ষণ বিহবলের মতো তাকিয়ে থাকে কেকার দিকে। কি অপূর্ব লাগছে কেকাকে, নীল শাড়ি আর ছোট্ট টিপে হালকা কাজলের ছোঁয়া আছে বুঝি চোখে। কোনোদিন এভাবে মনোযোগ দিয়ে দেখেনি ভেবে পরাগের আজ আফসোস হতে থাকে। পরাগ কিছু বলছে না দেখে কেকার মুখ গম্ভীর হয়ে ওঠে। কেন এসেছো এখানে? যা বলার আছে তাড়াতাড়ি বলো। ছাত্রছাত্রীরা আমার অপেক্ষায় বসে আছে, হাতে একদম সময় নেই। সামনে স্কুলের অনুষ্ঠান, তালিম দিতে হবে। সংসার করতে গেলে যেমন পারস্পরিক সহযোগিতার প্রয়োজন হয়, কোরাসের ক্ষেত্রেও তাই। সুর তাল লয়কে নিখুঁত করতে নিরলস সাধনা করতে হয়, সঙ্গে লাগে সহযোগীদের সহযোগিতা। তবেই মঞ্চে নীরবতা আসে, সুরের আলোকে দীপ্ত হয় চরাচর। এমন সুন্দর কথা কবে বলতে শিখলো কেকা? পরাগের খুব জানতে ইচ্ছে হয়, কিন্তু হাতে সময় একদম নেই। বেশি বনিতা করতে গেলে হয়তো কেকা চলে যাবে। তরবড় করে বলে ওঠে সে, মা খুব অসুস্থ কেকা, আমি একা সব কিছু সামলে উঠতে পারছি না। অফিস বাড়ি সব কিছু নিয়ে নাজেহাল হয়ে যাচ্ছি। ফিরে চলো প্লিজ, আর কখনো এরকম ভুল হবে না, কথা দিচ্ছি আমি। গানের মধ্যে মুক্তির সন্ধান পেয়েছি আমি, ভালো আছি নিজের মতো। ওই বদ্ধ জীবনের গণ্ডিতে ফিরতে আর চাই না। বেরিয়ে আসার সময় তোমার মা বলেছিলেন ওর নামে বাড়ি, তাই একবার বাইরে পা রাখলে ঘরে ঢোকার আর অধিকার থাকবে না।
এখন কি আর ওসব কথা মনে রাখার সময় কেকা? তুমি তো অনুভূতিপ্রবণ মানুষ, মনের খবর রাখো। যদি তুমি এভাবে বলো আমি কোথায় যাই, প্লিজ কেকা, এই বিপদের দিনে তুমি অন্তত মুখ ফিরিয়ে থেকো না। আমি কথা দিচ্ছি ও বাড়িতে তোমার, শাহানার কোনো রকম অযত্ন হবে না। কিন্তু তোমার বোন, যে সব সময় ঘুরিয়ে ফিরিয়ে বুঝিয়ে দিত বাবা মাকে দেখাশোনা করা তার দায়িত্ব, মা বাবা কেমন আছে, বউয়ের কাছে ঠিকমতো যত্নপাতি পাচ্ছে কিনা তা জানার জন্য সে বারবার এ বাড়িতে ছুটে আসে, উত্তর দেয় না পরাগ। কী বা উত্তর দেবে সে? কিভাবে বলবে মাকে দেখার নামে? বনু 1 ঘন্টা এসেই মেয়ের অজুহাতে বাড়ি চলে গেছে। মাথা নিচু করে চুপচাপ বসে থাকে সে। নীরবতায় মোড়া কয়েকটা মুহূর্ত কেটে যায়। পরাগের অসহায় মুখের দিকে তাকিয়ে কেকা বলে ওঠে, ঠিক আছে আমি যাব। অসুস্থ মানুষটার ওপর আমার কোনো রাগ নেই। পরাগ যেন স্বস্তি পায়। এবার থেকে তুমি গান গাইবে কেকা, শেখাবে, নতুন নতুন ছাত্রী তৈরি করবে। আমি নিজে এসে তোমায় পৌঁছে দিয়ে যাব। কি সুন্দর গান গাও তুমি। অনুষ্ঠানের দিন সামনের সারিতে দেখতে পাবে আমায়। তুমি যাও, আমি ঠিক পৌঁছে যাব। সেদিন সন্ধ্যাবেলায় একটি ছোট ব্যাগ আর শাহানার হাত ধরে বোস বাড়িতে ফিরে আসে সে। দিন 15 নিরলস সেবার পর প্রজ্ঞাদেবী অনেকটাই সুস্থ। যন্ত্রের মতো কাজ করে চলে কেকা। সবজি দিয়ে পাতলা করে ডালিয়ার খিচুড়ি খাওয়ানোর সময় তার হাত দুটো ধরে প্রজ্ঞাদেবী বলে ওঠেন, আমার উপর আর রাগ পুষে রেখো না মা। ভুল করেছি, বড্ড ভুল করেছি। গান শুনেই মা লক্ষ্মীকে ঘরে এনেছিলাম, কিন্তু সংসারের চাপে তার আর কোনো কদর করতে পারিনি। তোমাকে অনেক কষ্ট দিয়েছি, অনেক উল্টোপাল্টা কথা বলেছি, অন্যায় করেছি, ক্ষমা করো। পারলে তোমার এই অবুঝ মাকে ক্ষমা করো। রাগ নেই, সত্যি বলতে কি আপনার প্রতি কোনো অনুভূতি আজ আর আমার অবশিষ্ট নেই, স্পষ্ট স্বরে বলে কেকা। বাকি রইল ক্ষমা। কোনোদিনই আপনাকে আমি ক্ষমা করতে পারবো না, আমার পক্ষে সেটা সম্ভব হবে না। তবে এটুকু বলতে পারি, এর জন্য আপনার কোনো রকম অযত্ন হবে না। দেখভাল আমি ঠিকই করব। মনুষ্যত্ব বোধ থাকলে একজন মানুষ যা করে। বিপদাপন্ন মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা, কেবল ওইটুকুই। মুখ মুছিয়ে উঠে দাঁড়ায় কেকা, এগিয়ে যায় রান্নাঘরের দিকে। এটো বাসন সিঙ্কে রাখতে হবে তো। ফ্যাল করে সেদিকে তাকিয়ে থাকেন প্রজ্ঞাদেবী। নিজের হাতে মনের ঘরে সে দেওয়াল তুলেছেন। এতদিনের অবহেলা, অযত্নে সে দেওয়ালের পরত আজ এতটাই পুরু যে হাজার চেষ্টাতেও তা ভেঙে মনের ঘরে বসত করা সম্ভব নয়। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।